লজ্জা লাগে বিএনপি ধানের শীষ এই ধরনের মুজিব বাহিনীর, বাকশালের এবং ভারতের রয়ের এজেন্টের হাতে তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন। তাতে আমার কাছে লজ্জা লাগে। আমি একজন ধানের শীষের সমর্থক হিসেবে আমি লজ্জিত। আমি সরি যারা এই ব্যাপারে ফজলুর রহমানকে ধানের শীষের প্রার্থী হিসেবে তার লেখাটা আসে, সংসদ সদস্য বিএনপি তারা লজ্জায় মাথা নত হয়ে যায়। আমাদেরকে এই লজ্জাটা পাওয়ার কোনো দরকার ছিল না। রুমিন ফারহানাকে না দিয়ে আপনি ফজলুর রহমানকে দিলেন। কি জন্য দিলেন? ভারতের এজেন্ট। তাদেরকে খুশি করা যায়? সে তো এসে এখন আমাদের জিয়া রহমানও স্বাধীনতার ঘোষক না, আর বেগম খালেদা জিয়ার ব্যাপারে অবমাননার কথা বলে। কি বলবেন তাহলে আপনার এমপি কে আপনি তাহলে সামলান। নীলুফার মনি কালকে বলেছেন, আমি কালকে দেখলাম পরশুদিন উনি বেগম খালেদা জিয়াকে ডাইরেক্টলি উনি চরম অবমাননা করলেন টকশোর মধ্যে। উনি বলেছেন বেগম খালেদা জিয়া তাদের কথায়, জামাতের কথায় অনেক কিছু করেছেন, এটা উনি বুঝেননি, ওনাকে ভুলভাল বোঝানো হয়েছে। 4-5 জন পুরুষ মিলে ওনাকে বোঝানো হয়েছে, মানে পুরুষরা মহিলাদেরকে ভুল বোঝায়। তাহলে বেগম খালেদা জিয়া যেগুলো করেছেন এগুলো উনি না বুঝে করেছেন, জামাতের পরিচয় করেছেন। তাহলে উনি এখন বেগম খালেদা জিয়ার চেয়ে বড় নেত্রী হয়েছেন, আবার বিএনপি থেকে মনোনীত এমপি হয়েছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, স্যার আপনি প্লিজ এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেন। বিএনপি ভালো করবে, ভালো করছে, জনগণ আমাদের সাথে আছে, কিন্তু এই গার্বেজ গুলোকে বিএনপির সাথে রেখে আমরা কেন আমাদের নিজেদের নেত্রী, নিজেদের দেশনেত্রী, নিজেদের নেতা জিয়া রহমান তাদেরকে বিতর্কে ফেলবো কেন? এটা তো আমাদের এমপি, আমাদের নামে দানের শপথ নিয়েছে, তাদেরকে আপনি কেন দিয়েছেন? দিলে এখন তাদের ব্যবস্থা নেন, এমপি থেকে বাদ দেন, ভালো ভালো লোক আছে তাদেরকে দেন। আমি অনুরোধ করলাম, একান্ত অনুরোধ, আমরা এইসব বিতর্ক করে সময় নষ্ট করতে চাই না। সামনে আমাদের অনেক কাজ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনীকে স্ট্রং করতে হবে। আজকে বিমান বাহিনী যদি আমাদের সত্যি সত্যি স্ট্রং বিমান বাহিনী থাকতো, এই মিসাইলকে আমরা ইন্টারসেপ্ট করতাম। অবশ্যই আমাদের 3-4টা F-16 যে 4টা F-16 যে এই মিসাইলকে ইন্টারসেপ্ট করে এই মিসাইলকে নামিয়ে আনতো, মিসাইলকে ধ্বংস করতে আকাশে, যদি আমাদের ওরকম বিমান বাহিনী থাকতো, যেটা হাসিনা হতে দেয়নি, যেটা কয়েকদিন আগে সেনাপ্রধান বলেছেন কক্সবাজারে একটা সামরিক অনুষ্ঠানে, যে যদি আমাদের বিমান বাহিনী সত্যি সত্যি স্ট্রং থাকতো এবং কক্সবাজার অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে আমাদের স্ট্রং ঘাঁটি থাকতো, তাহলে রোহিঙ্গার সমস্যাই হতো না। আমাদের এগুলি নাই দেখে যেখান থেকে ইচ্ছা এখানে লোক ঢুকে যায়, যেখান থেকে দিদি ইচ্ছা মিসাইল ছেড়ে দিক দিয়ে যায়। বাংলাদেশের উপর দিয়ে সমস্ত ভারতের প্লেন ফ্রি যেত, কোনো টাকাও দিত না, সব উপর দিয়ে যেত। পাকিস্তানের উপর দিয়ে একটাও যেতে পারে না, আমাদের এখান থেকে যায়, কারণ আমাদেরকে মনে করে দুর্বল, ওরা তো আমাদেরই লোক, আমাদের কি করবে? এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের প্রতিরক্ষা স্ট্রং করতে হবে। ঘাস খেয়ে হলেও আমাদেরকে সীমান্ত রক্ষা করতে হবে, কম খেয়ে হলে না খেয়ে হলেও ভারতের শাড়ি, ভারতের লেহেঙ্গা না পড়লে আমাদের মা বোনদের চলতে হবে। এটা যদি আমাদের জাতীয়তাবোধ না থাকে, তাহলে আমরা কখনো কিউবার মতো, ওই ইউক্রেনের মতো স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে রাশিয়ার সাথে যুদ্ধ করছে ইউক্রেন, ছোট্ট একটা দেশ, আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না। এভাবে করে আমাদের অমুকপন্থী অমুকপন্থী এগুলি শুনে আমাদের জীবন কাটাতে হবে। তাই অনুরোধ করবো আপনার মাধ্যমে, সময় কম, আপনি হকারদের ব্যাপারে কথা বলেছেন। হকারদের ব্যাপারটা আমি অন্যভাবে দেখি। হকারদের ব্যাপারটা আসলে আমাদের জনগণের মানসিকতাটা কি ব্যাপার আছে। আমি যখন বাংলাদেশে গিয়েছি তখন আমি দেখেছি উত্তরায় যেখানে রাস্তার সব জায়গাতেই দেখি যে কিছু না কিছু নিয়ে বসে আছে, এবং কৌতূহল হয়ে আমিও গেছি, আমিও কিনেছি। এই যে আমাদের মধ্যে কিন্তু মলে যাওয়ার থেকে কিন্তু রাস্তার উপরে জিনিসটা কেনা সাধারণ মানুষরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে বলে মনে হয়, এবং এতে সরকার চেষ্টা করছে রাস্তা থেকে উঠিয়ে তাদেরকে কোনো মার্কেট এলাকায় দিতে, সফল হয় না। রাস্তার পাশের থেকে মানুষ কিনতে চায়, মনে করো আমি এখান থেকে কম দামে কিনবো, খুব সস্তায় কিনবো, 1-to-1 বার্গেনিং করে কিনবো। ছোট্ট একটা ডালা নিয়ে একটা ছোট্ট মেয়ে বসে আছে 10-15টা আপেল আর আমরা নিয়ে, ওখান থেকেও দেখলাম মানুষ কিনছে। এই যে আমাদের মেন্টালিটি, আমরা যদি সবাই যদি বলি যে না ঠিক আছে আমরা রাস্তা নষ্ট করতে দেবো না, আমরা এখান থেকে কিনবো না, আমরা ভিতর থেকে কিনবো, তাহলে কিন্তু সরকারের জন্য জিনিসটা সহজ হয়। এখন বিএনপি সরকার এসছে, বিএনপি সরকার চেষ্টা করেছে উঠাতে, কিন্তু তারাও তো গরিব মানুষ, বিভিন্ন অঞ্চল থেকে কিনে এসছে জীবিকা নির্বাহের জন্য, কেউ কিছু না কিছু করে খাচ্ছে, দিনে 200 টাকা 300 টাকা করে অ্যাটলিস্ট ইনকাম করে। তো এটাকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে তাদের ইনকামের রাস্তাটা তো আমার দেখতে হবে, আমাদের তো কোনো ভালো কোনো ব্যবস্থা নাই। সরকার ভোটারদের বিষয়টা যেভাবে আগে তারা ফুটপাতে বসতো, এখন তাদেরকে কার্ড দিয়ে বা লাইসেন্স দিয়ে মার্ক করে, রাস্তায় মার্ক করে জায়গা দেওয়া হচ্ছে তারা বসার জন্য। এখন তারা স্থায়ীভাবে সেখানে বসবে, বা হয়তো বা রাস্তা এবং ফুটপাত দুইটা মিলিয়ে, রাস্তা বা ফুটপাতে তাদেরকে না বসে তাদের জন্য কি সিটি কর্পোরেশন থেকে আলাদা কোনো জায়গা ম্যানেজ করা যেত কিনা? যে একদিকে যানজটও কমবে, এখন হকারদের জন্য যানজটের সমস্যাটা কি আরো তীব্র হবে না আগের চাইতে, যেহেতু তারা এখন রাস্তায় পর্যন্ত জায়গা নিয়ে বসতেছেন বা লাইসেন্স নিয়ে? আপনার কথা একদম কারেক্ট, এগুলো হলো টেম্পোরারি সলিউশন, টোটকা।
রাস্তাঘাট বন্ধ করে যেভাবে হকার বসে চায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, নিউ মার্কেট এলাকা, ঢাকায় বিশেষ করে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এলাকায়, এলিফ্যান্ট রোড এই পাশে না, যেই গাউসিয়া মার্কেটের এলাকাটাতে, সেখানে হাঁটার কোনো অবস্থা নাই, কিন্তু মানুষ কিন্তু সেটাকে নর্মাল নিয়ে সেখানে কেনাকাটা করছে। এবং আপনি যদি তাদেরকে মার্কেটের ভিতরে দিয়ে দেন, মানুষ মার্কেটের ভিতরে যে কিনতে চায় না, কেন চায় না? এটা আমাদের বাংলাদেশের মানুষ, একটা বাংলাদেশের মানুষ রাস্তার পাশে পেলে সেখানে কিনে ফেলে। এটা নতুন একটা মেন্টালিটি বাংলাদেশে আমাদের হয়েছে। সেই জন্য সবাইকে আস্তে আস্তে এটা পরিবর্তন করতে হবে। সরকার তো অবশ্যই রাস্তাকে ক্লিয়ার রাখা তার দায়িত্ব, এবং তাদেরকে দাবরানি দিলে তারা চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আসবে। এখন সরকারেরও উচিত, এই যে আপনি যেটা বললেন, কোন একটা খালি জায়গাতে, কোন একটা খালি মাঠে বা বহুতল কোনো কিছু করে দেওয়া যায় কিনা। এই বঙ্গবাজার তো বহুতল করার কথা শুনেছি আজ থেকে ৩০ বছর আগে, এখনো হয়েছে কিনা জানি না, আমি ওখানে যাইনি। বহুতল ১০ তলা ২০ তলা করে দেন বঙ্গবাজার, ব্যাংককের মতো। ব্যাংককে তো মার্কেট গুলো এরকমই। এবং রাস্তাঘাটেও আছে কিছু কিছু জায়গা আছে সেখানে মানুষ দোকান লাগাতে পারে। বড় বড় রাস্তা যেখানে আছে এখানে সাপ্তাহিক টাইম আছে। এরকম সিস্টেম আস্তে আস্তে বাংলাদেশে আসতে হবে, অবশ্যই আসবে। কিন্তু এত সমস্যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বরাষ্ট্রের ব্যাপারে তার কোনো বেশি দেখি না। এই বিজিবি তার আন্ডারে, বিজিবি সুন্দরভাবে স্টেনলেস স্টিলের খাটিয়াতে করে লাশ টাশ নিচ্ছে। ভারত আমাদেরকে খুব আদর করে লাশ ফেরত দিচ্ছে, সম্মান করে। এবার দেখলাম খুব সুন্দর করে সিস্টেম করে ভিডিও করে দেখা হলো। এটা তো আমরা চাই না। উনি যেন বিজিবিকে উজ্জীবিত করে, এবং উনি তাদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে, এবং তারা যেন ভারতের কেউ যদি পাশে তাদেরকে যেন ব্যবস্থা নেয়। আমি মেরে ফেলতে বলছি না, আমরা এ ধরনের নিষ্ঠুর না, কিন্তু ভারতের সাথে যদি টিট ফর ট্যাট না করেন তাহলে আপনি টিকতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবস্থা নিতে হবে, এবং তারেক রহমান অবশ্যই ব্যাপারটা জানেন, এবং উনি এটার ব্যবস্থা দেখবেন। যদি স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন করতে হয়, বিশেষ করে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি মোটামুটি বাংলাদেশের জনগণের কাছে ভীষণভাবে অজনপ্রিয় হয়ে উঠেছেন। আমি জানি না কেন ওনাকে মানুষ, কেন জানি না কি কারণে, ভারতে ছিলেন কিনা এই জন্য কিনা, তার কথাবার্তার কারণে জানি না, এস আলমের সংস্কৃতির কারণে কিনা জানি না, তাকে মানুষ পছন্দ করে না। এটা তারেক রহমানও জানে, গোয়েন্দা রিপোর্টারে সবাই জানে। তো তারেক রহমান নিশ্চয়ই চাইবেন না তার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তাকে জনগণ পছন্দ করবে না, ধোঁয়া ধোঁয়া বলবে। এটা তো নিশ্চয়ই উনি পছন্দ করবে না। তাই উনি নিশ্চয়ই জিনিসটার একটা ব্যবস্থা অতি শীঘ্রই নেবেন, এটা আমি অনুরোধ করবো। এবং এতেই বাংলাদেশের ভালো একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেন, যোগ্য একজন রিটায়ার্ড আর্মি অফিসার হতে পারে, একজন পুলিশ অফিসার হতে পারে, যে ব্যাপারটাকে সুন্দরভাবে দেখবে এবং সমাধান করবে। এটাই আমরা আশা করি জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু আলোচনায় রাখি যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বক্তব্য এসেছে দুর্নীতি নিয়ে, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতিতে জিরো টলারেন্স, যেই কথাটি বলা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টাকে অবাস্তব মনে হয় বলে মন্তব্য করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী যদি দুর্নীতি নিয়ে আসলে দুর্নীতির জিরো টলারেন্স কে অবাস্তব মনে করেন, সেক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতিটা কি আসলে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, দুর্নীতির জিরো টলারেন্স তো আসলে প্রত্যেক দেশেই, পৃথিবীর প্রত্যেকটা দেশেই বলা হয়, কিন্তু কেউই কিন্তু দুর্নীতি জিরো টলারেন্স 100%, 100% বাস্তবায়ন করতে পারে না এবং করতে পারবে না, সম্ভব না। কারণ কিছু আন্ডার দ্য টেবল 1%, 2%, 5% এখানের মধ্যে বিভিন্ন কাজ হবে। এই বিভিন্ন দেশে, পশ্চিমা দেশেও, বড় বড় দেশেও, কানাডা থাকি, কানাডা তো হয়, কিন্তু চোখের অন্তরালে হয়। আমাদের বাংলাদেশে হয় দুর্নীতি নিচের থেকে, আর এখানে দুর্নীতি হয় উপর থেকে। এতে করে জনসাধারণের এফেক্ট না, জনসাধারণ জানে না। বড় বড় কন্ট্রাক্ট, এখানের মধ্যেও কিকব্যাক আছে, এখানের মধ্যেও আপনার লেনদেন হচ্ছে, এটা আমরা জানি, অনেক রিপোর্ট আসে। কিন্তু বাংলাদেশে এটা মানে একেবারে সব মানুষের ছোট ছোট বিষয়ে ছড়িয়ে পড়েছে। মানে ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা সব জায়গাতে রেট আছে। এটাকে অবশ্যই বন্ধ করে আনতে হবে। এবং তারেক রহমান যদি চান, এম ইচ্ছা করেন, বা ওনার সত্যি, সত্যি ওনার একটা আগ্রহ আছে বলে মনে হয়। উনি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান হিসাবে দুর্নীতির বিরুদ্ধে তারা সবসময় যুদ্ধ করেছেন, এবং সৎ হিসেবে তাদের দেশে বিদেশে নাম আছে। তারেক রহমানেরও নাম আছে, উনি অত্যন্ত সৎ। এইটাকে আশেপাশের লোক যেন ওনাকে ব্যবহার, উনি যেভাবে বলছেন এই নীতিমালাটা যেন মানুষ, তার ওনার লোকজন যেন এটাকে মেনে চলে। উনি যেভাবে করে এত ভদ্র, এত নম্র, উনি মানুষের সাথে যেখানে জায়গায় হাত মিলাচ্ছেন,